মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সে কারণে আজকের পুজোটা আমিই দিয়ে নেব। আর সেজন্যই যাচ্ছি স্নান করতে। তবে দিন শেষ হতে না হতেই আমিও অসুস্থ হয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার সকাল 9টা মতো বাজে এখন। আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে খুব সকাল সকাল উঠেছি বলবো না, একটু বেলা করেই উঠেছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করছিল। রোদ্দুরই ওঠেনি, তাহলে এত সকাল সকাল কি করে উঠবো? রোদ্দুর উঠলো ওই 7টা সাড়ে 7টা বাজবে সেই মুহূর্তে, আর আমিও তখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই সকালবেলা আজকে চা খেয়েছি, আজকে আর হরলিক্স খাইনি। সকাল থেকেই আজকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানে হালকা হালকা ঠান্ডা লাগবে লাগবে মনে হচ্ছে। ওই যে আগের দিন দিদিমার বাড়ি গেছিলাম বাইকে করে, আসার সময় তো অনেকটাই দেরি হয়ে গেল, ওই 7টা মতো বেজে গেছিল। আর শীতের দিনে সন্ধ্যা 7টা মানে রাত্রেই বলতে পারেন। যদিও আসার সময় সোয়েটার টুপি সবকিছুই পরেছিলাম, তবে মুখটা তো খালি ছিল। ওই নাক থেকেই যেন হু হু করে ঠান্ডা বাতাসটি ঢুকে গেছে, আর ওতে করেই আমার একটু ঠান্ডা লেগে গেছে। যদিও এই মুহূর্তে সকালবেলা ঠান্ডাটা সেরকম বুঝতে পারিনি, তবে সন্ধ্যার দিকে না একটু বেশি গলাটা ব্যথা করছিল। আজ তো সোমবার, এমনিতেও আমি মাথায় স্নান করতাম, কারণ শিব ঠাকুরকে জল দেওয়ার আছে। তার উপর মা আবার বলছে যে জানিস তো আমার আর ঠাকুরকে জল দেওয়া হবে না, তাহলে তোকেই আজকে ঠাকুর ঘরের কাজগুলো সমস্তটাই করতে হবে। তো সে কারণে আমি একটু তাড়াতাড়ি মাথায় স্নান করে নিয়েছি। আর তারপর দেখুন এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। প্রথমে তুলসী মন্দিরটা মুছে নিয়েছি, তারপর ঠাকুর মন্দিরের বাসি ফুলগুলো ফেলে ঠাকুর মন্দিরটাও মুছে নিয়েছি। আর ঠাকুর ঘরের যত বাসনপত্র ছিল ওই সমস্ত বাসনগুলোও দেখুন ধুয়ে নিয়েছি। 1 গ্লাস মতো জলও কুড়িয়ে রাখলাম, ওটা তুলসী মঞ্চে ঢালবো। আর এই যে এই ফুলকটা পাশের স্কুলটার থেকে তুলে এনেছি। কয়েকটা বেলপত্র বাবা এনে দিয়েছে। আজ অগ্রহায়ণ মাসের শেষ দিন, সে কারণে বাড়িতে সংক্রান্তির পুজোও হবে। আর সেজন্য দেখুন একটু মতো খড়িমাটি ভিজতে দিয়েছি, ওটা দিয়ে আলপনাটা দিয়ে নেব। আমাদের বাড়ির ভেতর প্রবেশ করার এই মেন দরজাটার সামনেই তো কলটা লাগানো আছে, তো মা বাসনপত্র এখানেই ধোয়া মাজা করে। আর সে কারণে দেখুন এখানটা ভিজেই রয়েছে। তো ওই ভিজে জায়গাটিতেই একটু মতো আলপনা দিয়ে দিলাম। ওই একটা ছোট্ট মতো ফুল এঁকে দিয়েছি। পুজোর দিনে একটু খড়িমাটি গুলে সমস্ত দুয়ারে ছিটিয়ে দিলেও যেন শান্তি। প্রথমে আমাদের বাড়ির মেন দরজাটিতে একটু আলপনা দিয়ে এলাম, আর তারপর দেখুন তুলসী মঞ্চেও একটু মতো আলপনা দিয়ে দিচ্ছি। ওই একটা করে ছোট ছোট ফুল এঁকে দেবো, একটু খড়িমাটি ছিটিয়ে দিলেই হবে, ওই যে বললাম। আর তারপর কি জানেন তো, আমাদের এখানে না খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ ঠাকুর চলে আসে। তো সে কারণে আমার একটু ভয় করছে যে আমি যদি রেডি না হই তার আগে যদি ব্রাহ্মণ ঠাকুর চলে আসে, সে কারণে একটু তাড়াতাড়ি করছি। তো এই যে দেখুন তুলসী মঞ্চে আলপনাটা দিয়ে নিলাম, আর তারপরে বাবার থানেও একটু মতো আলপনা দিয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরের দুয়ারেও একটু মতো ফুল এঁকে দিলাম। ঘরের ভেতরে রুমের সামনে সামনে আর আলপনা দেবো না, সে কারণে দেখুন এই ঘরে ঢোকার প্রথম সিঁড়িটির ওপরেই একটু বেড়ির মতো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার আলপনা দেওয়া। চলুন, ওদিকে আবার পুজোর স্বাদ করতে এখনো অনেক বাকি রয়েছে, তো তাড়াহুড়োই করছি একটুখানি, কারণ ব্রাহ্মণ ঠাকুর কখন আসবে সেটা তো জানি না। যাই হোক, আলপনা দেওয়া শেষ করেই প্রথমে চলে এলাম তুলসী মন্দিরে। আর তুলসী গাছে না এখন একটা করে চাদর ঢাকা দেওয়া হয়, যেহেতু শীতের সময়, আর শীতের সময়ই চাদরটা দেওয়া হয়। তো চাদরটা প্রথমে তুলে নিলাম, আর তারপর দেখুন একটা ফুল দিয়ে জলটা ঢেলে নিলাম। হয়ে গেছে তুলসী মন্দিরের কাজ শেষ। এরপর চলুন ঠাকুর মন্দিরে গিয়ে পুজোর জোগাড়টা সেরে ফেলি। আজকে তো সংক্রান্তি পুজো, ওই পুজোর থালা সাজাতে হবে, তার উপর শিব ঠাকুরকে জল দেব। এমনিতেই ঠাকুর ঘরের কাজ করতে করতে না আমার একটু বেশি সময় লাগে। জানি না কেন এই কাজটা কখনোই আমি কম সময়ের মধ্যে করতে পারি না। আর সে কারণে পুজোর দিনে আমি কিন্তু হাতে সময় রেখে এই কাজটা শুরু করি, যাতে ঠিক সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারি। কোন কাজটি আগে করব আর কোনটি পরে ভেবে উঠতে পারছিলাম না। ভাবলাম পুজোর থালাগুলোই আগে সাজিয়ে দিই। তো থালাগুলো সাজিয়ে দেওয়ার পরে এখন দেখুন বাবার গায়ে চাদরটা দিয়ে নিচ্ছি। শীতের দিনে না বাবার গায়ে একটা করে চাদর জড়ানো থাকে, তবে রোজই আর কি সকালবেলা চাদরটা খুলে দেওয়া হয়, আর সন্ধ্যাবেলা আবার চাদরটা পরিয়ে দেওয়া হয়। কিন্তু এখন যেহেতু সারাটা দিনই ঠান্ডা ঠান্ডা লাগছে, সে কারণে গুরুদেব বলেছে আজ থেকে আর চাদরটা খুলতে হবে না, ওভাবেই রেখে দিস। তো এই যে চাদরটা পরিয়ে দিলাম, এটা এখন এভাবেই থাকবে। বাবাকে যখন স্নান করানো হবে তখন না হয় চাদরটা খুলে দেওয়া হবে। এদিকে দেখুন আমার পুজোর জোগাড়টাও অনেকটাই এগিয়ে ফেলেছি। ঠাকুরের ভোগটাও সাজিয়ে নিয়েছি, আর একটু মতো চন্দন বেটে তুলসী চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিলাম। আমি নিজেও একটা চন্দনের টিপ নিয়ে নিয়েছি।
এরপর প্রদীপটা জ্বালিয়ে নেব। সোমবারে এমনিতেই প্রদীপ দেওয়া হয়, তার উপর আজকে তো সংক্রান্তি পুজো, অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে। তো এই যে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি এখন। সংক্রান্তি পুজোর দিন চিড়ে বাতাসা দিয়ে পুজো দিলেই হয়ে যায়, তবে এখানে যেহেতু গরুর দুধ নেই সে কারণে চিড়ে বাতাসা না দিয়েও এই একটু ফলের ভোগই দেওয়া হয়। এখনও যেহেতু ব্রাহ্মণ ঠাকুর আসেনি, তো সে কারণে দেখুন আমি শিব ঠাকুরের মাথায় জলটাও ঢেলে নিলাম, আর এখন শিব ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। কয়েকটা আকন্দ ফুল, বেলপাতা তো আনাই হয়েছিল, ওই আকন্দ ফুল, বেলপাতা, একটা কলকে ফুল, ওই সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে গো আমার শিব ঠাকুরকে। এরপর চলুন একটু ধূপের, একটু প্রদীপের আরতি করে নিই, তাহলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে। তারপর ব্রাহ্মণ ঠাকুর যখন আসবেন আর কোনো চিন্তা নেই আমার। সত্যি গো, এতক্ষণ পর্যন্ত একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজ করছিলাম, ভাবছিলাম এই বুঝি ব্রাহ্মণ ঠাকুর চলে এলো। এরপর একটু স্বস্তি লাগছে, কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপর ব্রাহ্মণ ঠাকুর যতটা তাড়াতাড়ি আসতে পারবেন আমার ঠিক ততটাই ভালো হবে। সংক্রান্তির পুজোর জন্য যা যা জোগাড় জানতে করতে হয় ওই সমস্ত জোগাড়গুলো করে রেখে দিয়েছি। এরপর উনি যতটা তাড়াতাড়ি আসবেন ততটা তাড়াতাড়ি আমার পুজোটি হয়ে যাবে। আর এই যে আমি সোমবারের পুজো শেষ করলাম, তারপর তুলসী মন্দিরে একটা ধূপ দেখিয়ে নিয়েছি, আর একটা ধূপ নিয়ে চলে এসেছি আমাদের ঘরেতে। এই ঘরের ঠাকুরগুলিকে একবার দেখিয়ে নেব, তারপরে এই গেটটাতেই একটা ধূপ গেঁথে নেব। ব্যাস হয়ে গেছে আমার পুজো, আর কোনো তাড়া নেই আমার। এরপর চলুন মাথার মধ্যে যে গামছাটা পেঁচিয়ে রেখেছি ওটা একবার খুলে মেলে দিই, কারণ জলটা একদম পুরোপুরি ঝরে গেছে চুলের। এই সময় চুলটা অনেকটাই শুকিয়েও গেছে, তো উনি যতক্ষণকে আসছেন ততক্ষণকে চুলটা ঝেড়ে গামছাটা শুকাতে দিয়ে দিই। আর এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে তুমি ঠাকুর মন্দিরে খোলা চুলে যেও না, তো সে কারণে দেখুন একটা কাংড়া এঁটে নিচ্ছি। তো আসলে আমি না জানতাম না যে ঠাকুর মন্দিরে খোলা চুলে যেতে নেই, সে কারণেই একবার চলে গেছিলাম। তো আপনি বলে দিয়েছেন, এতে করে আমার বেশ ভালো হয়েছে। চলুন এরপর একটু অপেক্ষা করি, ঠাকুর মশাই আসুক, তারপরে বাকি পুজোটা করে নেবে। 5 থেকে 10 মিনিট মতো বসেছিলাম, তারপরে ঠাকুরমশাই চলে এলেন। আর ঠাকুরমশাই এসেই প্রথমে বাবার মন্দিরে পুজোটা সেরে ফেলেছেন, এখন তুলসী মঞ্চে করে নিচ্ছে। তুলসী মন্দিরের পুজো এখন শেষের দিকে, তো দেখুন ঠাকুরমশাই আমাকে ফুল বেলপাতা দিয়ে দিলেন। এটা এখন কিছুক্ষণ কাপড়ের খুঁটেই বাঁধা থাক, একটু পরে এটা খেয়ে উপোস ভঙ্গ করব। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মা এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছে। আজকে উনানেই তো সমস্ত রান্নাবান্না হবে, আর সকালবেলাতে এই যে আমার জন্য একটু আলু ভাজা করে দিচ্ছে। মা তো আজকে সেরকম কিছু খাবে না, লুচি খেয়েই থাকবে। আর এই লোহার কড়াইটা আগের দিন দিদিমাদের বাড়ি থেকে এনেছে, ওটাতেই আজকে রান্না হচ্ছে প্রথম। লোহার কড়াইটা কিন্তু মা আবার সকালবেলা মাজলো, কিন্তু এইগুলো ছাড়বে না নাকি মা? ওগুলো ছাড়বে না। আর কত পাতলা হয়ে গেছে দেখুন, কড়াইটা দিতে না দিতেই লাল হয়ে গেছে একদম। তো চলুন আলুটা ভাজা হয়ে যাক, তারপরে মুড়ি খাবারটা খেয়ে নেব। আলু ভাজার সাথে মাকে একটা টমেটোও ভাজতে বলেছিলাম, তো আলু ভাজাগুলো ভেজে নেওয়ার পরে মা একটা টমেটো ভেজে দিয়েছিল, তো ওই টমেটো ভাজা আর আলু দিয়ে মুড়ি মেখে নিয়েছি। দেরিও হয়েছে অনেকটা, তার উপর খিদেও পেয়ে গেছে, তো চলুন সকালের খাবারটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। খাওয়া দাওয়ার পরে মায়ের জন্য এই যে খাবার বানাচ্ছিলাম, কারণ আজকে তো মা আর মুড়ি খাবে না। যদিও মা আজকে শিব ঠাকুরের পুজোটা দিতে পারেনি, তবে প্রত্যেক মাসেই মা শিব ঠাকুরের পালন করে, আর অগ্রহায়ণ মাসের এটাই শেষ সোমবার, সে কারণে দেখুন মা আজকে পালনটা করে নিচ্ছে। তো এই যে মায়ের জন্য লুচি ভেজে দিয়েছি, আর একটু বাঁধাকপির তরকারি করেছি। এটা নিরামিষ বাঁধাকপির তরকারি, আলু, গাজর, মূলো আর বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে। আর তার সাথে একটু মতো ডাল বানানো হয়েছে, ডালটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ, মুগ ডাল। এই ডালটা মা খাবে না, মা ওই বাঁধাকপি দিয়েই লুচি খাবে। ডালটা করা হয়েছে কারণ দুপুরে ভাতও করা হয়েছে, তো ওই ভাতের সাথে নিরামিষ তরকারি দিয়েই আজকের দুপুরের খাবারটা হয়ে যাবে সেজন্য। তো এই যে এদিকে লুচি টুচি রয়েছে, মাকে ওদিকে দিয়ে এলাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, এখন ওই 1টা মতো বাজে। তো এই সময় হলো সমস্তটা। আর এদিকে দেখুন মা আজকে প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছিল, ওটারই মার ছড়ানো হচ্ছে, আর মা ওখানে বসে বসে খাবার খাচ্ছে। বন্ধুরা, এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে সকাল থেকেই আজকে কেমন একটা নাকতলাটা ব্যথা ব্যথা করছে, আর এই গলাটার এইখানটা প্রচুর ব্যথা ব্যথা লাগছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। স্নানের পরে ওই যে পুজো টুজো দিয়েছি, তার কিছুক্ষণ পর থেকে আমি এই যে সোয়েটার লাগিয়ে নিয়েছি, আর এটা খুলতে পারছি না। এমনি যে ঘরেতে সোয়েটারগুলো আছে পরার জন্য, সেগুলোতেও যেন আমার ঠান্ডা কাটছে না, সে কারণে এটাই পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা করছে, আর আমার চোখগুলো কেমন ছলছল করছে দেখুন।
ঠান্ডা লেগে যেতেও পারে, জানি না কি হবে, দেখা যাক একটা দিন দেখি। যদি কালকে আরও শরীরটা খারাপ লাগে তাহলে তো ওষুধ আনতেই হবে অতি অবশ্য, আর যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো। আসলে কানগুলোতে না প্রচণ্ড ঠান্ডা করছে, প্রচণ্ড, আর এই গলাটা জানি না কী হয়েছে। তো যাই হোক, ওই যে সকালবেলা রান্নাবান্না শেয়ার করলাম, তারপর থেকে তার কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে হচ্ছে ইউতি পাতা হয় বাড়িতে, ওর লাস্ট ডে, ওকে আজকে পিঠে দিতে হয়। কিন্তু আমার আবার কী হয়েছে, মানে স্নান টান করার পর পুজো টুজো দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা আমি আবার বাথরুম গেছিলাম। তো তাহলে কি করতে হয় বলুন তো, আবার মাথায় স্নান করতে হয়। তো এত ঠান্ডা থেকে আর মাথায় স্নান করা যায় বলুন তো, সেই কারণে ভাইকে আর কি বলেছিলাম স্নান করার সময় মাথায় স্নান করে নিতে। ও তো আরেকটার সময় স্নান করলো, তো সে কারণে ভাই আর কি মাথায় স্নান করেছিল। আর ভাই আজকে ইউতিকে পিঠেটা দেবে। একটু মতো আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই কটি মতো, যাতে ছোটো ছোটো বড়ার মতো 4-5টা মতো পিঠে হয় সেরকম। তো ওটাই ভাই আর কি শিলে বেটে পিঠেগুলো বানিয়ে নিয়েছে। ভাবলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একটা কল চলে এসেছিলো, তো আমি কথা বলছিলাম, তো সেটা শেয়ার করা হলো না। মা এখন আমাদের জন্য পিঠে বানাচ্ছে। অবশ্য আমরা এখন খাবো না, আগে ইউতিকে দেওয়া হবে, তারপরে আমরা খাবো। তো চলুন, মা আমাকে ডাকাডাকি করছে, যাই আর পিঠে বানানো কত দূর কী হলো দেখে আসি। প্রথমেই আপনাদেরকে দেখায় যে আমার ভাই কত সুন্দর পিঠে বানিয়েছে। এই যে বড়ার মতো, মানে বাতাসার মতো 5টা পিঠে বানিয়েছে। আর এই পিঠেটা না দুধ চিনি দিয়েই দেওয়া হয়, তবে যেহেতু দুধ বাড়িতে নেই সে কারণে জল আর চিনি দিয়ে দিল। আর এই যে এটা হচ্ছে আমাদের ইয়তি। এই ইয়তিটা না এবারে গাছগুলো খুব ভালো ফলন হয়নি, নয়তো এই গাছগুলো এত সুন্দর ফলন হয় কি বলবো, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। তো ওনার আজকে লাস্ট ডে, ওনাকে এই যে পিঠে আর ফুল দিয়ে দেওয়া হলো, তারপর জলের ধারিও দিয়ে দেওয়া হলো। কালকে ভোরবেলা ওনার বিসর্জন হবে। আর এই যে মা এদিকে পিঠে বানাচ্ছে, আজকে ওনানেই পিঠেগুলো বানানো হচ্ছে। দুধ হাটটা করবে না মা? ভালো করে করেছিল, দেখতে পাচ্ছ, মানে জামাইয়ের জন্য সব কিছুই ভালো ভালো করে করবে, আর আমাদের ওই খেলেই হবে নাকি। বা আমি তাই ভাবছি, মা তো কখনো 2 দিকে পিঠে সেকে করে না, আজকে হঠাৎ করে 2 দিকটাই সেকছে কেন। আমি ভাবছি হয়তো আমি ভুল দেখেছি। বাহ বাহ, জামাইয়ের জন্য, বাহ বাহ। কিছুদিন আগে যখন সুব্রত ছিল তখনই তো একবার তাওয়া পিঠে বানানো হয়েছিল, তখন না মা পিঠেগুলো 2 দিকটাই সেকছিল, তারপর নামাচ্ছিল। কিন্তু আজকে একদিকটা সেকেই নামিয়ে দিল। তো সেজন্যই মাকে বললাম যে মা, তুমি একদিকটা সেকে নামিয়ে দিলে কেন? তো মা বলছে একদিকটা সেকলেই হয়ে যায়, সেবারে সুব্রত ছিল সে কারণে একটু বেশি ভালো করে করেছিলাম। আর সেই কথাটাই আমি মাকে বলছি যে হ্যাঁ, জামাইকে ভীষণ ভালোবাসা, জামাইকে সবসময় ভালোটাই করে দিতে হবে, আর আমাদেরকেও যেমন তেমন করে খাওয়ালেই হবে। তো সেই জন্যই মা একটু হাসছিল। আসলে মা না সবসময় ওই একদিকটা ঢাকা দিয়েই করে ফেলে, কিন্তু সেবারে একটু অন্যরকম করেছিল। যাই হোক, মা ওইদিকে পিঠে বানাচ্ছে, আর মাকে যখন আমি বললাম না যে মা আমার কান গড়াগুলো একটু ব্যথা ব্যথা করছে, তো মা বলছে উনানটা যখন ধরিয়েছি তাহলে একটু নুনের থুপকি করে নিয়ে নিত, এভাবে নুনের থুপকি করে নিলে নাকি কান গড়ার যত জল বেরিয়ে যায়। তো এই যে একটু মতো লবণ গামছাই করে বেঁধে নিয়েছি, আর এটা এখন উনানের গায়ে গরম করতে দেবো। উনানটা যেহেতু ভেতরে জ্বলছে, তো অনেকটাই গরম হয়ে আছে, তো এই উনানের গাটাতেই গরম হয়ে যাবে। আর যখন এটা হালকা হালকা গরম হয়ে যাবে তখন এই যে এভাবে কান গড়াতে গলাতে নিতে হয়, এতে করে ঠান্ডাটা একটু কম লাগে। চলুন, আজকের ভিডিওটা এই শেক নিতে নিতেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।